কবিতা দেবীর ছোট বৌমা মিতা একেবারে সুপার ফাস্ট, অর্থাৎ তাকে কোনো কাজ করার কথা বলতে হয় না। সে সবার আগে ঘুম থেকে উঠে রান্না বান্না থেকে শুরু করে বাসন ধোয়া, জামা কাপড় কাচা, শ্বশুরবাড়ির সকলের খেয়াল রাখা ইত্যাদি কাজ একেবারে ঝটপট করে ফেলে। কিন্তু কবিতা দেবীর বড় বৌমা পাখি একেবারে বিপরীত, অর্থাৎ তার নড়তে চড়তে 12 মাস সময় লাগে। এমনই একদিন, মিতা, আমার খুব খিদে পেয়ে গেছে, কিছু খাবার হবে? হ্যাঁ মা, এরকম করে বলছেন কেন? আমি সকালবেলা ঘুম থেকে উঠে লুচি, আলুর দম, ছোলার ডাল, সুজির হালুয়া আর আপনার পছন্দের মিষ্টি চালের পায়েস রান্না করে রেখেছি। আপনি এখন কোনটা খাবেন বলুন, আমি এখন জল খাবারে আপনাকে সেটাই খেতে দেব। বাহ, তাহলে তো অসাধারণ ব্যাপার। তুমি আমাকে লুচি, ছোলার ডাল আর মিষ্টি চালের পায়েস খাওয়াও, তাহলেই আমি খুশি হব। এই শুনে ছোট বৌমা চোখের নিমিষে দৌড়ে রান্নাঘরে চলে যায়, আর সে তাড়াতাড়ি করে শাশুড়ি মায়ের জন্য 1 সেকেন্ডের মধ্যেই খাবার নিয়ে চলে আসে। আর বৌমার এরকম তৎপরতা দেখে শাশুড়ি মা খুবই খুশি হয়। আর যখন কবিতা দেবী খাবার খেতে বসে, তখন বড় বৌমা পাখি হাই তুলতে তুলতে ঘুম থেকে উঠে আসে। কি ব্যাপার মহারানী, আপনার ঘুম ভাঙলো? আপনি বাড়ির বড় বৌমা, কিন্তু আপনার তো কোনো তৎপরতা নেই। সব কাজ সকাল থেকে ছোট বৌমা একা হাতে সামলে নিয়েছে, আর আপনি এখন সবেমাত্র হাই তুলছেন। দারুণ ব্যাপার তো। উফ মা, আপনি কেন আমাকে সবসময় কথা শোনান বলুন তো? আপনি তো জানেন আমি আপনার ছোট বৌমার মতো এতটা সুপার ফাস্ট নই, আর আমি এরকম ট্রেনের মতো দৌড়াতে পারি না। তাই প্লিজ সাত সকালবেলা আমাকে কথা শোনাবেন না, ঠিক আছে? সেসব ঠিক আছে, তোমাকে কালকে রাত্রিবেলা আমি যে আমার 2 ছেলে জামা কাপড় আয়রন করে রাখতে বলেছিলাম, তুমি সেগুলো করেছো নাকি এখনো পড়ে আছে? এই মরেছে, কালকে আমি রিলস দেখতে দেখতে জামা কাপড় প্রেস করার কথা একেবারে ভুলেই গেছি। এবার আমি শাশুড়ি মাকে কি বলি? এই ভেবে যখন পাখি দুশ্চিন্তায় মরে, তখন সুপারফাস্ট ছোট বৌমা ঝাঁপ মেরে লাফিয়ে আসে। আপনি চিন্তা করবেন না মা, দিদিকে কিছু করতে হবে না। কালকে যখন আপনি দিদিকে জামা কাপড় আয়রন করার কথা বলছিলেন, তখন আমি সব কথা শুনেছি, আর সঙ্গে সঙ্গে 1 সপ্তাহের মধ্যেই জামা কাপড় ইস্ত্রি করে রেখে দিয়েছি। তার সাথে আপনার শাড়ি, আমার ননদের কুর্তি সব একেবারে প্রেস হয়ে গেছে, তাই কাউকে কিছু করতে হবে না। বাবা, এই না হলে আমার ছোট বৌমা, দারুণ দারুণ। তোমার মতো বউ পেয়ে আমাদের সংসার একেবারে ধন্য হয়ে গেল। আর বড় বৌমা, তুমি ছোট বৌমাকে দেখে শিক্ষা নাও। এই বলে কবিতা দেবী ঘরে চলে যায়, আর বড় বৌমা ছোট বৌমার উপর হিংসায় একেবারে জ্বলতে শুরু করে। কিন্তু অন্যদিকে ছোট বৌমা দেরি না করে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে পাখির জন্য চা বানিয়ে নিয়ে চলে আসে। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর প্রত্যেকদিন পাখিকে ছোট জায়ের জন্য অপমানিত হতে হয়। এমনই একদিন, বৌদি, আমার কিছু ভালো লাগছে না, আমি আজকে কিছুতেই কলেজে যাব না। কেন, কি হয়েছে প্রিয়াঙ্কা? তোমার কলেজে নাকি আজকে অনেক বড় প্রোগ্রাম আছে, আর তুমি সেই প্রোগ্রামে যাবে বলে একটা দর্জির কাছে দামি গাউন তৈরি করতে দিয়েছো তো, তাহলে তুমি কলেজে যাবে না বলছো কেন? আর বলো না বৌদি, আজকে সকালে আমি দর্জির দোকানে গিয়েছিলাম, কিন্তু লোকটা বললো ওনার নাকি শরীর খারাপ ছিল বলে আমার গাউন তৈরি করতে পারেনি, আর এখনো 10 দিন লাগবে। আমি কি করে কলেজে যাব এবার? আমার তো সব জামা পুরানো হয়ে গেছে। ননদের কথা শুনে তার 2 বৌদির খুবই খারাপ লাগে। আরে কষ্ট পাচ্ছ কেন? তুমি বরঞ্চ শপিং মলে যাও আর একটা দামি গাউন কিনে নিয়ে চলে এসো, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে গেল। বড় বৌদি, তুমি একটা কথা বলো না, শুনলে মাথা গরম হয়ে যায়। তুমি তো ভালো করেই জানো শপিং মলে গাউনের অনেক দাম, অত টাকা আমার কাছে এখন নেই। আর এখন যদি আমি দাদাদের কাছ থেকে টাকা চাই, তাহলে কেউ এত টাকা আমাকে দেবে না। আরে বাবা, তোমাকে দর্জির কাছ থেকেও গাউনটা নিয়ে আসতে হবে না, আর শপিং মল থেকেও গাউন কিনতে হবে না। তুমি আমাকে 10 মিনিট দাও, আমি তোমাকে এখনই সুন্দর একটা গাউন সেলাই করে দিচ্ছি। মিতার কথা শুনে প্রিয়াঙ্কা এবং পাখি দুজনেই একেবারে অবাক হয়ে যায়, কারণ 10 মিনিটের মধ্যে একটা দর্জির পক্ষে গাউন সেলাই করা সম্ভব নয়। কিন্তু মিতা ছিল একেবারে সুপার ফাস্ট, তাই সে তাড়াতাড়ি করে আলমারি থেকে একটা দামি শাড়ি বের করে, আর সেই শাড়ি নিয়ে সেলাই মেশিনে বসে ঝটপট একটা ডিজাইনের গাউন সেলাই করতে শুরু করে দেয়। আর এভাবেই 10-15 মিনিটের মধ্যেই সে সুন্দর একটা গাউন তৈরি করে ফেলে। আর এরকম গাউনের ডিজাইন দেখে সবাই একেবারে অবাক হয়ে যায়। এই নাও, তোমার গাউন তৈরি হয়ে গেছে। আমি কিন্তু 10-15 মিনিটের মধ্যেই রেডি করে দিয়েছি। তুমি এখন এই গাউন পরে তোমার কলেজের প্রোগ্রামে যেতে পারো। আনবিলিভেবল বৌদি, তুমি এত তাড়াতাড়ি একটা গাউন সেলাই করে ফেললে। শহরের বড় বড় ডিজাইনারের পক্ষেও এত কম সময়ের মধ্যে কোনো কাপড় সেলাই করা সম্ভব নয়। সত্যি, তোমার কাজের তৎপরতার কোনো তুলনা হয় না।
আর কিছুক্ষণের মধ্যেই সেই সুন্দর গাউন পরে সেই কলেজে চলে যায়। আর কলেজে গিয়ে প্রিয়াঙ্কা সবার কাছ থেকে প্রশংসা পায়। তাই বাড়িতে এসে প্রিয়াঙ্কা যখন তার ছোট বৌদিকে আবার ধন্যবাদ জানায়, তখনই তার বড় বৌদির ভীষণই খারাপ লাগে, কারণ সে চাইলেও এতটা ঝটপট কাজ করতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন মিতা যখন বাজারে যায় তখন, দাদা আপনি একটু অপেক্ষা করুন, আমার ছোট বৌমা আসলে আমি আপনাকে সব ব্যাংকের কাগজ দিয়ে দেব, কারণ প্রত্যেকটা কাগজ আমার ছোট বৌমার কাছে আছে। আর আপনি যে ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের কথা বলছেন সেটা বড় বৌমার কাছে আছে। দিদি আমি 5 মিনিটের বেশি অপেক্ষা করতে পারবো না, কেননা অন্যান্য কাস্টমার অপেক্ষা করছে। তাই আপনি এখন যদি আমাকে ব্যাংকের ডিটেলস না দেন তাহলে কিন্তু আমি জয়েন্ট অ্যাকাউন্ট আপনাকে খুলে দিতে পারবো না বলে দিলাম। ব্যাংকের লোক এই কথা বললে কবিতা দেবী দুশ্চিন্তায় পড়ে। তাই সে তখনই তার ছোট বৌমাকে ফোন করে। অন্যদিকে পাখিকেও ফোন করে এই কথা জানায়, কারণ পাখি এখন পার্লারে বসে থাকে। আর ইতিমধ্যে মিতা কাঁচা সবজি, মাছ, মাংস ইত্যাদি কিনে ফেলে, কিন্তু বাজার থেকে তার শ্বশুরবাড়ির দূরত্ব প্রায় আধ ঘন্টা। আপনি চিন্তা করবেন না মা, আপনি ওনাকে 5 মিনিট অপেক্ষা করতে বলুন, আমি এখনই চলে আসছি। কিন্তু বৌমা তুমি এত তাড়াতাড়ি আসবে কি করে? আমি যে বড় বৌমাকে আসতে বললাম ও বলল নাকি এখনো 1 ঘন্টা সময় লাগবে। এত দেরি করলে হয় বলো? আমি ঠিক সময় মতো পৌঁছে যাব, আপনি শুধু ব্যাংকের লোকটাকে আটকে রেখে দিন। এই বলে মিতা ফোন রেখে দেয়। আর তার মাথায় একটা অপূর্ব বুদ্ধি খেলে ওঠে। সে দেখে যে তার সামনে দিয়ে একটা লোক বাইক চালিয়ে যাচ্ছে। তখনই মিতা সেই বাইক চালককে থামিয়ে সব ঘটনা বলে। আপনি চিন্তা করবেন না দিদি, আপনি আমার পেছনে বসুন, আমি এখনই আপনাকে বাড়িতে পৌঁছে দেবো। আমি 15 মিনিটের মধ্যেই আপনাকে উড়িয়ে নিয়ে চলে যাব। আপনাকে ওড়াতে হবে না, আপনি আমার পেছনে বসুন, আমি বাইক চালাচ্ছি, কারণ আমি ভালো করেই বাইক চালাতে পারি। আর আপনি আমাকে যদি 15 মিনিটে নিয়ে যান তাহলে কিন্তু আমার হবে না, কারণ আমাকে 5 মিনিটে বাড়ি পৌঁছাতে হবে। বাইক চালক মিতার কথা শুনে একেবারে অবাক। আর মিতা যখন সেই বাইক চালককে পেছনে বসিয়ে হু হু করে বাইক চালাতে শুরু করে, তখন রাস্তা দিয়ে একজন মহিলাকে এভাবে সুপারফাস্ট বাইক চালাতে দেখে সবাই একেবারে আকাশ থেকে পড়ে। আর মিতা এভাবে বাইক চালিয়ে মাত্র 1 মিনিটের মধ্যেই পাখির পার্লারে গিয়ে পৌঁছায়। এ কি মিতা, তুমি বাইকও চালাতে পারো? আমার তো নিজের চোখে বিশ্বাস হচ্ছে না যে তুমি মহিলা, নাকি কোনো সুপারফাস্ট ট্রেন, নাকি কোনো রোবট। এত কথা বলার সময় নেই, চুপচাপ বাইকের পেছনে বসে পড়ো, কারণ আর বেশি দেরি করলে কিন্তু ব্যাংকের লোকটা চলে যাবে, আর তারপর মায়ের আর অ্যাকাউন্ট খোলা হবে না। চলো চলো। এই বলে মিতা পাখি এবং সেই বাইক চালককে একসঙ্গে পেছনে বসিয়ে নেয়। আর সে সাবধানে একেবারে ঝড়ের মতো বাইক চালাতে শুরু করে। আর দেখতে দেখতে 2 মিনিটের মধ্যেই সে শ্বশুর বাড়িতে এসে পৌঁছায়। আর বাড়িতে পৌঁছেই মিতা এবং পাখি দুজনেই ব্যাংকের লোককে যাবতীয় কাগজপত্রগুলো দিয়ে দেয়। আর যার ফলে কবিতা দেবীর ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হয়। সত্যি মাসিমা, আপনার ছোট বৌমা একবারে ধন্যী মহিলা, এত জোরে বাইক চালিয়ে এখানে এসে পৌঁছালো, কিন্তু আমার বাইকের কোনো ক্ষতি হলো না, আর আমরা সবাই ভালো আছি, আর আপনার কাজও হয়ে গেল। এরকম ভাবে রাস্তার লোকের কাছে কবিতা দেবীর নিজের ছোট বৌমার প্রশংসা শুনে ভীষণ পরিমাণে খুশি হয়। অন্যদিকে তারা বিশ্বাসও করতে পারে না যে মিতা এরকম সুপারফাস্ট কাজকর্ম কিভাবে করতে পারে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন মিতা ঘুম থেকে ওঠার পর আধ ঘন্টার মধ্যে রান্না বান্না থেকে শুরু করে বাসন মাজা, ঘর মোছা ইত্যাদি কাজকর্ম করে ফেলে। আর যখন বড় বৌমা পাখি ঘুম থেকে ওঠে তখন মিতা বিশ্রাম করতে যায়। কি ব্যাপার মিতা, তোমার সুপারফাস্ট মেল বন্ধ হয়ে গেল নাকি? তুমি আবার শুয়ে শুয়ে আরাম করছো? তাহলে বাড়ির কাজগুলো কি করবে? হ্যাঁ, এখনো তো মনে হচ্ছে একটাও রান্না বান্না হয়নি। না দিদি, তুমি ভুল ভাবছো। 3 বেলা রান্না বান্না হয়ে গেছে, তার সাথে বাসন ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আর আমি জামা কাপড় ধুয়েও ছাদে মেলে দিয়েছি। নিচে এসে ঘর মুছে সবার জামা কাপড় গুছিয়েও রেখে দিয়েছি। এবার একটু আরাম করছি। সে কি, সবে সকাল 9টা বাজে আর এত কাজ তুমি করে ফেললে? হ্যাঁ, না করার কি আছে? আর এত কাজ কোথায়, এসব সামান্য কাজ। আর হ্যাঁ, আমি তোমাদের সবার জন্য পিৎজা তৈরি করেছি, আর তারপর দুপুর বেলার জন্য মটন বিরিয়ানি, চিকেন চাপ রান্না করেছি। আর তুমি একদিন বলছিলে না যে তুমি রাত্রিবেলা চাউমিন খাবে, তাই আমি কিন্তু আগে থেকেই রাত্রিবেলার জন্য চাউমিন রান্না করে রেখে দিয়েছি, রাত্রিবেলা গরম করে খেয়ে নেবে। এমন কথা শুনে পাখির মাথা একেবারে ঘুরে যায়, কারণ সে অনেক চেষ্টা করলেও মিতার সঙ্গে কখনো তালে তাল মেলাতে পারে না। কিন্তু এবার পাখির মনে ভীষণ পরিমাণে সন্দেহ হতে শুরু করে, কারণ কোনো মহিলার পক্ষে এত সুপারফাস্ট কাজ করা কখনোই সম্ভব হতে পারে না। কারণ কোনো কাজ মুখ থেকে বলার আগেই মিতা সবসময় সেই কাজ করে ফেলে। শ্বশুর মশাইয়ের পায়ে তেল মালিশ, শাশুড়ি মায়ের মাথা মাসাজ করে দেওয়া, ননদের কলেজের প্রজেক্ট তৈরি করা, এমনকি বাড়ির ছেলেদের ব্যবসায়ী কোনো অসুবিধা হলেও তাদেরকে বুদ্ধি দেওয়া, সমস্ত কাজে মিতা একেবারে এক্সপার্ট। তার মধ্যে কোনো রকমের খুঁত নেই।
আমার ছোট যা কি খাই কি জানি, কারণ সব সময় তো আমাদের মতো সাধারণ ভাত ডাল খেয়ে থাকি আর প্রত্যেকদিন আমাদের থেকে কম খাবার খাই, তারপর কোনো রকম কোনো এক্সারসাইজও করে না, কিন্তু তবুও এত সুপারফাস্ট কি করে? আমার বিষয়টা ভালো লাগছে না। পাখি মনে মনে এমনই ভাবনা চিন্তা করতে থাকে। আর পরের দিন সকালে পাখি ইচ্ছা করে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে আর সে লুকিয়ে লুকিয়ে ছোট বৌমার ঘরের বাইরে চলে যায়, কারণ আজকে তাকে জানতেই হবে ছোট বৌমা সকালবেলা উঠে কি করে এরকম সুপারফাস্ট কাজ করতে পারি। আর কিছুক্ষণের মধ্যেই মিতা ঘুম থেকে উঠে আসে। আমি তাড়াতাড়ি করে ওষুধটা খেয়ে নিই, কারণ ওষুধটা না খেলে আমার শরীর ম্যাজ করবে আর আমি তাড়াতাড়ি কাজ করতে পারবো না। আর এই ক্যাপসুলটাই আমাকে বাঁচিয়ে রেখেছে, এটা আমি যতদিন খাবো ততদিন আমি সুপারফাস্ট কাজ করতে পারবো। এই বলে মিতা একটা বড় ক্যাপসুল জল দিয়ে খেয়ে নেয় আর সে সঙ্গে সঙ্গে ঝটপট করে একেবারে রোবটের মতো কাজ করতে শুরু করে দেয়। এরকম দৃশ্য দেখে পাখি একেবারে অবাক হয়ে যায়, কারণ মোটে এরকম ক্যাপসুল খেয়ে নিজের এনার্জি বাড়িয়ে সুপারফাস্ট কাজ করা ঠিক নয়। তাই পাখি আর কিছুতেই অপেক্ষা করে না, সবে যখন ঘুম থেকে ওঠে তখনই পাখি সবার সামনে মিতার এরকম সুপারফাস্ট কাজ করার সত্যি কথা বলে দেয়। মিতা, তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক করছো না। এরকম ক্যাপসুল খেয়ে তুমি কেন এনার্জি বাড়াচ্ছ? শুধুমাত্র শ্বশুরবাড়ির লোকেদের কাছে ভালো হবে বলে তুমি নিজের শরীরের এরকম ক্ষতি করবে? কি বলছো কি বড় বৌমা? ছোট বৌমা ক্যাপসুল খাই বলে এত তাড়াতাড়ি কাজ করতে পারে? তাই আমি ভাবছি যে প্রত্যেকদিন ছোট বৌমা সকাল থেকে ঘুম থেকে উঠে কাজ করা শুরু করে দেয় আর তাড়াতাড়ি ঝটপট করে সমস্ত কাজ মিটিয়ে ফেলি, তারপর আমরা আবার যখন যা বলি সেটাও করে দেয় আর সেই রাত্রিবেলাতে ঘুমাতে যায়। কিন্তু এর পেছনে যে এরকম কারণ থাকতে পারি আমি তো ভাবতেই পারিনি। এমন সময় সকলের সামনে মিতা ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে। আমি বিয়ের আগে থেকে এনার্জি গেইন করার জন্য এরকম ক্যাপসুল খাই মা। মিতা এরকম কথা বললে কেউ তাকে আর প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে সুপারফাস্ট কাজ করার জন্য ক্যাপসুল খেতে দেয় না, বরঞ্চ সবাই মিলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় আর ডাক্তারবাবু তাকে প্রেসক্রাইব করে বিভিন্ন রকমের ওষুধপত্র দেয়। আর মিতা যখন সেই ওষুধগুলো খেতে শুরু করে তখন সে আগের মতো এত সুপারফাস্ট কাজ করতে পারে না, বরঞ্চ সে সাধারণ গতিতে শান্তশিষ্টভাবে সংসারের কাজকর্ম করে। আর মিতার শরীর আগের থেকে এখন অনেক ভালো থাকে। মহিমা দেবীর মটকা বিরিয়ানির দোকানের নাম শোনেনি এমন খুব কম লোকেই এই শহরে থাকে। ছোট্ট ঠেলাগাড়িতে করে মটকা বিরিয়ানি বিক্রি করা মহিমা দেবীর এখন 5-5টা রেস্টুরেন্ট আছে। তার এত উন্নতির কারণ ছিল নিতিন। যেদিন মহিমা দেবী সমস্ত কিছু হারিয়ে পথে বসেছিল সেই দিন নিতিন যদি মহিমা দেবীকে হাত ধরে না তুলতো তাহলে তার মতো একটা প্রতিভা কোথায় যে হারিয়ে যেত তার কোনো ঠিক ঠিকানা ছিল না। মহিমা তার একটি রেস্টুরেন্টে ঢুকতেই হঠাৎ চারিদিক থেকে নানান রকমের রিপোর্টাররা এসে ভিড় করে। সারা শহরে তো এত লোক মটকা বিরিয়ানি বানায়, আপনার মটকা বিরিয়ানিতে এমন কি আছে যার জন্য আপনার এত উন্নতি আর বাকিদের নেই? আজকে আমাদের চ্যানেলকে আপনার এটা জানাতেই হবে। আপনারা আমার হাতের মটকা বিরিয়ানি ভালোবেসে আমাকে ভালোবেসেছেন, তাই আমার এত উন্নতি। আর এই উন্নতির আরেক কারণ হলো নিতিন। বাকি প্রশ্ন আপনারা ওকেই করুন। এই বলে মহিমা দেবী সেখান থেকে চলে যায়। সমস্ত রিপোর্টাররা নিতিনের সঙ্গে কথা বলতে চলে আসে। উনি একমাত্র নিজের চেষ্টায় আর নিজের জেদে উন্নতির চরম শিখরে পৌঁছেছেন। আমার মতো একজন অনাথ ছেলেকে উনি আশ্রয় দিয়েছেন, আর তার মতো ভালো মানুষের যে উন্নতি হবেই সে বিষয়ে তো কোনো সন্দেহ হয় না, তাই না? আজ মহিমা দেবের এই শহরে 5টা মটকা বিরিয়ানি রেস্টুরেন্ট আছে। আগামী 2 বছরের মধ্যে বাকি অন্যান্য শহরেও মটকা বিরিয়ানি রেস্টুরেন্ট থাকবে। এভাবে রিপোর্টাররা নিতিনের সঙ্গে নানান রকমের কথা বলতে থাকে। আজ থেকে প্রায় 5 বছর আগের কথা, যখন মহিমা দেবী এবং তার একমাত্র মেয়ে দিয়া একটা ছোট্ট শহরে থাকতো। সেই শহরে মহিমা দেবী মটকা বিরিয়ানি বিক্রি করে তার এবং তার মেয়ের সমস্ত খরচা চালাতো। দিয়ার বাবা অনেকদিন আগেই মারা যায়, আর তারপর থেকেই মহিমা দেবীর উপর দিয়ার এবং তাদের সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে। যেভাবেই হোক এই মটকা বিরিয়ানির ব্যবসাটাকে উন্নত করতেই হবে। আমার মেয়ের ভবিষ্যৎও এই ব্যবসার উপরেই টিকে আছে, ওই জন্যই তো আমি এত কিছু করছি। ওকে ভালো রাখাই তো আমার একমাত্র উদ্দেশ্য। মহিমা দেবী সব রকমের প্রতিকূলতা পেরিয়ে নিজেই মটকা বিরিয়ানি বানিয়ে সেই বিরিয়ানি বিক্রি করে তার একমাত্র মেয়ের সমস্ত স্বপ্ন পূরণ করার চেষ্টা করত। যেহেতু মহিমা দেবী দিয়াকে কখনো তাদের অভাব অনটনের কথা বুঝতে দেয়নি, তাই যতই দিন যায় দিয়া ততই অহংকারী আর অভদ্র হয়ে ওঠে। মা, আমার কালকের মধ্যে একটা নতুন গাউন লাগবে। কালকে আমাদের কলেজে প্রোগ্রাম আছে। কলেজ থেকে আমাকে ওই প্রোগ্রামে অংশগ্রহণ করতে বলেছে, তাই আমার নতুন জামা লাগবে।
তোর তো এত জামা কাপড় আছে, তাও তোর নতুন জামা লাগবে? তুই কি জানিস না আজকালকার বাজারের কি অবস্থা? সেরকম বিক্রি হয় না আমার। রোজগার না করলে তোকে জামা কাপড় কিভাবে কিনে দেব? জীবনে তো বড় কিছু করার আশা করো না। বিরিয়ানি বানাচ্ছ, তাও আবার ছোট্ট ছোট্ট হাঁড়িতে। ওই জন্য 2-3টে হাঁড়ির বেশি বানাতে পারছো না। একটা বড় হাঁড়িতে বানালে একসাথে কত প্লেট বিরিয়ানি বানানো যায় বলো তো? নিজের রোজগার কম করে বসে আছো আর চাইছো আমিও গরিব ভিখারিদের মতো জীবন কাটাই, তাই তো? আমি কি আজ অব্দি তোর কোনো ইচ্ছা অপূর্ণ রেখেছি? নিজে না খেয়ে হলেও তোকে তোর পছন্দের খাবার খাওয়ানোর জন্য বড় বড় রেস্টুরেন্টে নিয়ে গেছি। আজকে তুই আমাকে এসব কথা বলছিস? বড় হাঁড়িতে বিরিয়ানি করার মতো বড় হাঁড়ি বা জায়গা কোনোটাই তো আমাদের ঘরে নেই। এটা তোর থেকে ভালো কে জানবে? তাহলে ওই প্রত্যেকদিন 3-4টে মটকা বিরিয়ানি বিক্রি করে সারা জীবন এরকম ভিখারির মতোই থেকে যাও। আমি যেদিন বড় মডেল হয়ে যাব সেদিন তো আমি তোমাকে কারোর সামনে নিয়েও যাব না। এখনো পর্যন্ত মডেল হতে পারলি না, আর তার আগে এত বড় বড় কথা কেন? তুই আমাকে সবার সামনে নিয়ে যাবি না কেন? আমি কি কুৎসিত নাকি অশিক্ষিত? কুৎসিত বা অশিক্ষিত হলেও আমার কোনো অসুবিধা ছিল না। তুমি গরিব, এটাই আমার অসুবিধা। একজন সুপার মডেলের মা মটকা বিরিয়ানি বিক্রি করে, এই জিনিসটা শুনতে খুবই অদ্ভুত লাগবে আর ভালোও লাগবে না। সেই জন্যই আমি তোমার পরিচয় কাউকে দেব না। এখন তাড়াতাড়ি আমাকে 2000 টাকা দাও, আমি জামা কিনবো। মহিমা দেবী অনেকবার বোঝানো সত্ত্বেও দিয়া তার কোনো কথাই শোনে না। সে নানান রকম ভাবে ঝগড়াঝাটি করে তার মায়ের কাছ থেকে 2000 টাকা নিয়ে নেয়। এইভাবে আরো বেশ কিছুদিন কাটে। মহিমা দেবী তার মেয়ের কথায় কষ্ট পেয়ে এখন প্রত্যেকদিন 3-4টির জায়গায় আরো বেশি করে মটকা বিরিয়ানি বানানো শুরু করে। কিন্তু তাদের ওই ছোট্ট শহরে বেশি লোকজন না থাকায় মহিমা দেবীর প্রায় প্রত্যেক দিনই 1-2 করে মটকা বিরিয়ানি নষ্ট হয়। এর ফলে তার টাকা এবং সময় দুটোই অপচয় হতে থাকে। কি করে যে তার ব্যবসা আরো বড় করা যায়, এই নিয়ে মহিমা তার দাদার সঙ্গে আলোচনা করে। তুমি বলো না দাদা, আমি কি করলে আমার এই ব্যবসাটা আরো ভালোভাবে চালাতে পারবো? সেই দিয়ার যখন 3 বছর বয়স, তখন থেকে আমি মটকা বিরিয়ানি বানাচ্ছি। তখন তো মটকা বিরিয়ানি কেউ চিনতো না, তাই তখন তেমন বেশি বিক্রি হতো না। আর এখন চারিদিকে এত দোকানপাট, এত রেস্টুরেন্টে মটকা বিরিয়ানি পাওয়া যাচ্ছে যে আমার বিক্রি অনেক কমে গেছে। যে কোনো একটা ব্যবসাতেই উন্নতি করতে চাইলে তোকে কিছু না কিছু তো করতেই হবে। তুই আগেও যেরকম ভাবে ঠেলাগাড়িতে মটকা বিরিয়ানি বিক্রি করতিস, এখনো তো সেরকম ভাবেই করিস। না তোর বিরিয়ানির মেনুতে কোনো পরিবর্তন এসেছে, আর না তোর বিক্রি করার ধরনে। বিরিয়ানি আবার কি আলাদা ভাবে বানাবো বলো তো? বিরিয়ানি তো বিরিয়ানির মতো করেই বানাতে হয়, তাই সারা জীবন তার স্বাদ তো একই থাকে। বিরিয়ানিকে যদি পোলাওয়ের মতো করে রান্না করি, তাহলে সেটা তো আর বিরিয়ানি থাকবে না। আহা, সে কথা বললাম নাকি? বিরিয়ানিকে পোলাওয়ের মতো রান্না করতে যাবি কেন? বিরিয়ানির মতো করেই রান্না কর, তবে মেনুটা আর একটু বড় করে দে। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না দাদা, দয়া করে আমাকে একটু বুঝিয়ে বলো। যেমন ধর, তুই এখন 5টা মটকা বিরিয়ানি একদিনে বানাচ্ছিস আর সেটাই বিক্রি করছিস। কাল থেকে তুই 5 রকমের 5টা মটকা বিরিয়ানি বানা। একটাতে চিকেন মটকা বিরিয়ানি, একটাতে মটন, আর একটাতে শুধু ডিম, একটাতে ইলিশ বিরিয়ানি, আর একটাতে পনির বিরিয়ানি। দেখবি তোর প্রত্যেকদিনই 5টা হাঁড়ি বিক্রি হয়ে যাচ্ছে। সুবল বাবুর কথা মহিমা দেবীর পছন্দ হয়। সে পরের দিন থেকে সেইভাবেই মটকা বিরিয়ানি বানানো শুরু করে। সমস্ত জিনিস কেনাকাটা করতে তার বেশ অনেকগুলো টাকা খরচ হয়ে যায়। 1 সপ্তাহ এভাবে চালানোর পর মহিমা দেবীর বেশ কিছু টাকার দরকার এসে পড়ে। তখন সে ঠিক করে যে তার বিয়ের সময়ের 2টো সোনার চুড়ি সে বিক্রি করে দেবে এবং নিজের ব্যবসাটাকে আরো বড় করে বাড়াবে। কিন্তু সে আলমারি খুলতেই অবাক হয়ে যায়, কারণ সেখানে সোনার চুড়ি তো দূরের কথা, কোনো গহনাই ছিল না। এসব আমি কি দেখছি? তুমি আমাকে কেমন দিন দেখাচ্ছ উপরওয়ালা? আমার কাছে তো আর একটাও টাকা নেই। আমি দিয়ার কলেজের ফিস কিভাবে দেব? আজ গহনাগুলো বিক্রি করতে না পারলে কাল তো দোকানও খুলতে পারবো না। এভাবেই নানান রকমের কথা ভাবতে ভাবতে মহিমা দেবী খুবই কাঁদতে থাকে। তার কান্না শুনে দিয়া ফোন ঘাটতে ঘাটতে সেখানে আসে। উফ, কি ইরিটেটিং! তুমি এভাবে গলা ছেড়ে কাঁদছো কেন? কে মরে গেছে তোমার? কি হয়েছেটা কি বলবে তো? আমার আলমারি থেকে আমার সবকটা গহনা হারিয়ে গেছে দিয়া। ঘর থেকে কিভাবে সবকিছু হারিয়ে গেল আমি কিছু বুঝতে পারছি না। আজকে গহনাগুলো না পেলে আমি কাল থেকে আমার মটকা বিরিয়ানির দোকান চালাতে পারবো না। তুই কি জানিস আমি আমার গহনাগুলো অন্য কোথাও রেখেছি কিনা? জেনে থাকলে বল, না হলে আমি পুলিশে খবর দেব। কেন মা? পুলিশ কেন? আমাদের ঘরের জিনিস হারিয়ে গেছে, পুলিশ এসে কি করবে? ভালো করে খুঁজে দেখো অন্য কোথাও রেখেছো কিনা। যত সব ভুলভাল কাজকর্ম।
বয়স হচ্ছে আর জিনিসপত্র হারিয়ে ফেলছো। বাবা ঠাকুরদা তার সম্পত্তি বলতে তো এই বাড়িটাই আছে, দেখবে কোনোদিন আবার এটা দলিলও তুমি হারিয়ে ফেলেছো। এভাবে দিয়া তার মাকে কথা শোনাতে থাকে। দিয়ার সাথে কথা বলতে বলতে হঠাৎই মহিমা দেবীর চোখ দিয়ার হাতে থাকা নতুন ফোনটার দিকে পড়ে। এত দামি ফোনটা তুই কোথা থেকে পেলি? কে দিয়েছে তোকে? নাকি তুই নিজেই কিনেছিস আমার গহনা বিক্রি করে? তাই ভাবি পুলিশকে ডাকার নাম শুনে তোর কথাগুলো এমন জড়িয়ে গেল কেন? সত্যি করে বল দিয়া, না হলে কিন্তু আমি এক্ষুনি পুলিশ ডাকবো। পুলিশের ভয় দেখিও না তো। হ্যাঁ, আমিই নিয়েছি। আমার সব বন্ধু বান্ধবীদের কাছে দামি দামি ফোন, আর আমি আমাদের কলেজের সব থেকে পপুলার ছাত্রী, তাই আমার কাছেও দামি ফোন থাকবে, এটাই তো স্বাভাবিক। সেই জন্যই আমি তোমার গহনা বিক্রি করে দিয়ে এই ফোন আর আরো কয়েকটা জামা কিনেছি। দিয়ার মুখে এমন কথা শুনে মহিমা দেবী মাথায় হাত দিয়ে বসে পড়ে। সে বুঝতেই পারে না এবার সে কি করে তার মটকা বিরিয়ানির দোকান এবং সংসার চালাবে। সেই ঘটনার পর থেকে সে অনেকের কাছে টাকা ধার চাইতে থাকে, কিন্তু তার অবস্থা কোনোদিনও উন্নত হবে কিনা এই ভেবে কেউ মহিমা দেবীকে একটা টাকাও ধার দিতে চায় না। মহিমা দেবী ঠিক করে সে তার বাড়ির একটা ঘরে ভাড়াটে বসাবে, যাতে সেখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারে। কিন্তু তার মেয়ে সেই পরিকল্পনাতেও বাধা দেয়। মহিমা দেবী দিয়ার বান্ধবীকে ভাড়া দিয়ে থাকার কথা বলে। আমার বান্ধবী আমার বাড়িতে থাকবে আর সেই জন্য তুমি ভাড়া নেবে? ওরা সবাই জানে আমি অনেক বড় লোকের মেয়ে, আর বাবার বানিয়ে দেওয়া বাড়িটা তো বেশ বড়ই। কাউকে তো আমি আর বলিনি যে আমার মা মটকা বিরিয়ানি বিক্রি করে। তুমি কিন্তু এসব কথা আমার বন্ধুর কানে তুলবে না বলে দিলাম। মহিমা দেবী অনেক বোঝালেও দিয়া তার কোনো কথাই শোনে না। দিনের পর দিন দিয়ার সাথে মহিমা দেবীর নানান রকম কারণে ঝগড়া অশান্তি লেগেই থাকে। সেই সমস্ত কিছু সহ্য করতে না পেরে মহিমা দেবী একদিন বাড়ি ছাড়ে। তার বানানো 2-4টে মটকা বিরিয়ানি নিয়ে সে বাইরে বেরিয়ে পড়ে। সে বিরিয়ানি বানানো ছেড়ে দেবে এমনটাই ভাবতে থাকে। এমন সময় তার আলাপ হয় নিতিনের সঙ্গে। নিতিন রাস্তার ধারে বসে খিদের তাড়নায় কাতরাচ্ছিল। তুমি এত বড় ছেলে, চেহারাও তো বেশ শক্ত সামর্থ্য, তুমি কাজ বাজ না করে এভাবে রাস্তায় ভিক্ষা করছো? এরকম ভাবে ভিক্ষা করে কতদিন পেট চালাতে পারবে তুমি? ভিক্ষা কি আর কেউ ইচ্ছা করে করে? আমি গ্রাম থেকেই শহরে চাকরি করতে এসেছিলাম। বাসে আমার টাকা পয়সার ব্যাগ সহ পরীক্ষা রেজাল্ট, জামা কাপড় সবকিছু চুরি হয়ে যায়। থানায় গিয়েও কোনো উপকার পাইনি, কারণ আমার কাছে পরিচয়পত্র হিসেবে কিছুই ছিল না। তাই শেষ 3 দিন যাবত এইভাবে ভিক্ষা করছি। মাসের শেষে কিভাবে বাড়িতে টাকা পাঠাবো সেটাও জানি না। নিতিনের কথা শুনে মহিমা দেবীর খুবই কষ্ট হয়। মহিমা দেবী তাকে তার একটা মটকা বিরিয়ানি খেতে দেয়। এতদিন পরে এত সুস্বাদু খাবার খেয়ে নিতিন আনন্দে কাঁদতে থাকে। তারপর থেকেই নিতিন সব সময় মহিমা দেবীর সাথে সাথে থাকে। মহিমা দেবী কোথায় যাবে বুঝতে না পেরে তার বাবার পুরনো বাড়িতে ফিরে যায়। ওই বাড়িটাতে কেউ থাকতো না। ভূতের বাড়ি ভেবে আশেপাশের লোকজনও সেখানে যাওয়া আসা করে না। মহিমা দেবী ওই বাড়িতেই থাকা শুরু করে আর নিতিনকেও সেখানে থাকার ব্যবস্থা করে দেয়। মহিমা দেবী ঠিক করে সেই বাড়ির সামনে সে একটা মটকা বিরিয়ানির দোকান খুলবে, কিন্তু তার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকায় সে তার ইচ্ছা মতো কাজ করতে পারে না। তুমি এই সোনার চেনটা রাখো কাকিমা, এটা আমার বাবা আমাকে অনেক ছোটবেলায় বানিয়ে দিয়েছিল। বাবার আশীর্বাদ হিসাবে এটা আমি সবসময় গলায় পরে থাকি। এটা বন্ধক দিয়ে তুমি বেশ কিছু টাকা পাবে, সেই টাকা দিয়ে তুমি আবার তোমার ব্যবসাটা শুরু করতে পারবে। তোমার বাবার দেওয়া সোনার গহনা বিক্রি করে আমি কিছুতেই ব্যবসা শুরু করতে পারবো না নিতিন। এভাবে আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে যাব। কিচ্ছু ছোট হয়ে যাবে না। তুমি আমাকে খেতে দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছো, আমার মাথার উপর ছাদের ব্যবস্থা করে দিয়েছো। তোমার জন্য এইটুকু তো আমি করতেই পারি। আর তোমার ব্যবসা চালু হয়ে গেলে এই হাটটা আবার ছাড়িয়ে এনে দিও, তাহলেই তো হবে। নিতিনের কথা শুনে মহিমা দেবী আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সে সোনার হাটটা বন্ধক রেখে বেশ কিছু টাকা নিয়ে আসে। সেই টাকা দিয়েই মহিমা দেবী তার বাড়ির সামনে মটকা বিরিয়ানির ছোট্ট একটা স্টল খোলে। দেখতে দেখতে কয়েক বছরের মধ্যেই তার ব্যবসার উন্নতি চরম শিখরে পৌঁছে যায়। নিতিন মহিমা দেবীর সমস্ত রকমের কাজে তাকে সাহায্য করে। মহিমা দেবী নিতিনকে প্রত্যেক মাসে বেশ অনেক টাকা মাহিনা দেয়। এর ফলে নিতিনও তার গ্রামে থাকা বাবা মায়ের দেখাশোনা বেশ ভালো মতোই করতে পারে। এইসব কিছুর মধ্যেও মহিমা দেবী বারে বারে তার মেয়ের কথা মনে করতে থাকে। তার মনে পড়ে যে দিয়া তাকে বলেছিল এমন মটকা বিরিয়ানি বলিকে সে নিজের মা বলেও পরিচয় দিতে চায় না। তাই মহিমা দেবীও আর কখনো নিজের মেয়ের কাছে ফিরে যায় না। কিন্তু হঠাৎই একদিন দিয়া তার মায়ের কাছে এসে বলে, আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমাকে কত কষ্ট দিয়েছি, অনেক অপমান করেছি। তবে যাদের জন্য বা যেই কারণে করেছি আজকে সেসব কিছুই আর আমার কাছে নেই, তাই আবার তোমার কাছে চলে এসেছি। আমাকে ফিরিয়ে দিও না মা।
মহিমা দেবী দিয়ার কাছে সমস্ত কথা শুনে তাকে ক্ষমা করে দেয়। তারপর থেকে দিয়াও তার মাকে মটকা বিরিয়ানি বানাতে সাহায্য করে। কিছুদিনের মধ্যেই মহিমা দেবী দিয়ার সাথে নিতিনের খুব ধুমধাম করে বিয়ে দেয়। তারপর থেকে তারা সবাই মিলে হাসি খুশি জীবন কাটাতে থাকে।